আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। বিয়ের 7 বছর পার হওয়ার পরেও আমার সন্তান হয়নি। তাই আমার শাশুড়ি খুব করে চায় আমার স্বামীর বিয়ে হোক। আমার স্বামীও এতে রাজি। সুজন বলল, ওই রুমে যে ঘুমাও। আমি বললাম, অভ্যাস হয়ে গেছে, আর তো মাত্র একটা রাত, একটু পাশাপাশি ঘুমাই। সারা রাত ঘুমাতে পারিনি। ফজরের আগেই বিছানা ছেড়ে উঠলাম। হঠাৎ সুজনের নিষ্পাপ মুখটার দিক তাকাতেই চোখ ঝাপসা হয়ে এলো। এ কি নিষ্ঠুর পৃথিবী! আমি চাইলেও আমার স্বামীকে জড়িয়ে ধরে বলতে পারতেছি না, সুজন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তোমার উপর শুধু আমারই অধিকার। তোমার বুকে শুধু আমি একাই মাথা রেখে ঘুমাবো, অন্য কোনো নারী না। তোমার উষ্ণ বুকের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য। আমার খুব ইচ্ছে হলো সুজনের বুকে যে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমি পারলাম না। আমি অধিকার হারিয়েছি। কাল আমার স্বামীর বিয়ে, আমি এখনো জীবিত আছি। আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে আমি হারিয়েছি। নিজেকে খুব তিলে তিলে শেষ করে দিতে মন চাচ্ছে। কেন আমি সন্তান জন্ম দিতে অক্ষম? যদি কোনো রকম এই জীবনে বেঁচে যাই, আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করে যদি বেঁচে থাকতে পারি, তাহলে হাসরের ময়দানে আমি আমার স্বামীর ভাগ বুঝে নিব। কি সব আবল তাবল বকছি, মাথায় কিছুই কাজ করছে না। টলতে টলতে রান্নাঘরে গেলাম। আজকে সুজনের পছন্দের কিছু রান্না করব, শেষবারের জন্য। রাতে দেখি সুজন রুমে একা একা কথা বলছে। আমাকে দেখেই ফোনটা কেটে দিল। হয়তোবা নতুন বউয়ের সাথে কথা বলছে। আজ রাতে আমি আর এই রুমে থাকবো না। থাকলে হয়তোবা দম বন্ধ হয়ে শেষ হয়ে যাব। আমি বালিশ নিয়ে অন্য রুমে যেতে লাগলাম। সুজন দেখে বলল, কোথায় যাও? আমি একটু হাসি দেওয়ার চেষ্টা করে বললাম, যেখানে থাকার কথা সেখানেই যাচ্ছি। সুজন বলল, আমার ঘুম আসছে না, অনেকদিন তোমার সাথে কথা হয় না, আজকের রাতটা আমরা গল্প করে কাটাই। তুমি কি বলো? কি নির্মমতা, তাই না? পৃথিবীর কোনো মেয়েরই হয়তোবা আজকে গল্প করে কাটাতে ইচ্ছা করবে না, স্বামীর মুখটাও দেখতে চাইবে না। কিন্তু ওই যে আমি ভালোবাসায় পাগল, অন্ধের মতো পাগল, প্রতিবারই আমি হেরে যাই। তাই আজকেও সুজনের কথা ফেলার সাহস আমার হলো না। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, এমন আবদার হয়তোবা এটাই শেষ। কিভাবে ফিরাই তোমাকে বলো? সুজন আমার কথায় কোনো উত্তর না দিয়ে বলল, জানো, মেয়েটা খুব মিষ্টি, মায়াময় চেহারা, ঠিক তোমার মতো কিছুটা মিলে যায়। তোমার মতো শান্তও বটে। কেন যেন এত মানুষের ভিড়ে তোমার মতো আমি ঠিক আরেকজনকে খুঁজে পেয়েছি। এটাও হয়তোবা ভালোবাসা, তাই না? আমি তখন বললাম, সবকিছুই যেন ঠিক থাকে, যেন আমার মতো অপয়া না হয়। আমার এ কথা বলাতে সুজন খুব রেগে গেল। সে বলল, আজকের দিনটার জন্য তুমিই দায়ী। তুমি নিজের কপালে নিজেই দুঃখ টেনে এনেছো। আমি চোখ মুছতে মুছতে বললাম, হ্যাঁ, আমিই দায়ী, আমি অপয়া। সুজন আবারও রেগে গিয়ে বলল, দেখো সুমি, সন্তান না হওয়ার কারণে তুমি পারিবারিক আর সামাজিক প্রেশারটা হয়তোবা নিতে পারতেছিলা না। তাই বলে কথায় কথায় তুমি ঝগড়া হলেই নিজেকে হেয় করো কেন? শেষবার যখন ঝগড়া হয়েছিল, তুমি আমাকে বলেছিলে আমি যেন বিয়ে করি অন্য একটা মেয়েকে, আর না হলে যেন তোমার মরা মুখ দেখি। আমি তোমার মরা মুখ দেখতে চাই না, তাই এত কিছু করা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সুজনকে জোরে জড়িয়ে ধরে কান্না করে বললাম, তুমি কেন বুঝতে পারো না কোনটা আমার মুখের কথা আর কোনটা আমার মনের কথা? সুজন চোখের পানি লুকিয়ে বলল, সবসময় বুঝে নেওয়ার দায়িত্বটা কি শুধু আমার একার ছিল? তুমিও তো কিছুটা বুঝতে পারতে, কিন্তু না, তুমি সবসময় আমাকে প্রেশার দিয়েছ। সুজনের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, তুমি কেন বোঝনি? মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ ঝাড়তাম, আর এটাই আমার ভুল ছিল। কিন্তু এই ভুলের শাস্তি এতটা নির্মম হবে আমি কখনো ভাবতে পারিনি। সুজন আমার হাত ছাড়িয়ে বলল, তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। দম বন্ধ হয়ে যাচ্ছিল কান্না করতে করতে। বারবার মনে হচ্ছিল সুজনের পা ধরে অনুরোধ করি, তুমি এই বিয়েটা করো না, কিন্তু না, পারলাম না। মনে হচ্ছিল যে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত, তাকে আটকে রাখা বোকামি। আর তাছাড়া সত্যিই তো আমি সুজনকে কখনো সন্তান দিতে পারবো না। তাই আমার অনুরোধ করাও এখানে সাজে না। ফজরের আজান পড়েছে, একটা দুইটা পাখির আওয়াজ ভেসে আসছে। আমি আর সুজন দুইজনে ফ্লোরে হেলান দিয়ে বসে আছি। আমার ঠোঁটগুলো ফেটে চৌচির হয়ে গেছে। কান্না করতে করতে চোখ থেকে রক্ত পড়বে এমন অবস্থা। এতটা কষ্ট হচ্ছে, মুখ থেকে হা করে নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা, আমার যতটা কষ্ট হচ্ছে, সুজনের কি তার অর্ধেকটা হচ্ছে? না, হচ্ছে না। হলে হয়তোবা আমাকে একা করতে পারতো না সুজন। সুজন আমার দিক তাকিয়ে বলল, আমার একটা শেষ অনুরোধ রাখতে পারবে? আমি শুকনো গলায় বললাম, রাখবো, বলো। সুজন আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিল। ও বলল, আমি জানি তোমার খুব কষ্ট হবে, তবুও তুমি এই শাড়িটা আমার জন্য পরো। গত 3 মাস আগে তোমার জন্য কিনেছিলাম। ঝগড়াঝাটি ঝামেলা সব মিলিয়ে তোমাকে আর দিতে পারিনি। আমি চাই আজকের দিনে তুমি একটু পরিপাটি হয়ে থাকো। সকালে ফুল আসবে বাসর ঘর সাজানোর জন্য। আমি তোমার জন্য বেলি আনতে বলেছি, খোপায় পুরো। আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখখানা দেখে আমি শুরু করব। আমি শুধু ভাবলাম, সুজনের এতটা নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে পূরণ করা খুবই কষ্ট হয়ে যাবে। তারপরেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম।
ননদের মুখে শুনেছি যতটুকু, ঘরোয়া ভাবেই বিয়ে হচ্ছে। সুজনের পরিবারের কয়েকজন আর মেয়ের পরিবারের 8-10 জন মিলে, এই আর কি। সুজন 12টার দিকে গোসল করে পরিপাটি হয়ে তার মা বাবা বোনকে নিয়ে বেরিয়েছে বিয়ের উদ্দেশ্যে। আমি এখনো এ বাড়ি থেকে যাইনি। সুজন বিয়ে করে নিয়ে আসলে তার নতুন বউটাকে প্রথমবার আর শেষবারের মতো এক নজর দেখেই চলে যাব। বুকে একরাশ কষ্ট নিয়ে সুজনের দেওয়া শাড়ি আর বেলি ফুল দিয়ে নিজেকে সাজালাম। আমার সাজানো ঘরটা আজকে বাসর ঘরে সেজেছে অন্য কারোর জন্য। কি সুন্দর করে সাজানো। আমার বাসর ঘরটা যদিও এতটা সুন্দর হয়নি পালিয়ে বিয়ে করার কারণে। আমাকে আফসোস আর হতাশা আঁকড়ে ধরছে। পুরো বাসায় আমি একা, সবাই গেছে নতুন বউ আনতে। আমি বসে বসে অপেক্ষা করছি তাদের জন্য। সন্ধ্যার পর কলিং বেল বাজলো। বেলের আওয়াজে আমার শরীর কাঁপতে লাগলো। কোনো রকম টলতে টলতে দরজা খুললাম। প্রথমেই আমার ননদ হাসি মুখে ঘরে ঢুকলো, কিন্তু তারপরেই আমার শ্বশুর শাশুড়ি মুখ কালো করে ঢুকতে ঢুকতে বলল, অলক্ষণী কোথাকার। এই বলেই হনহন করে চলে গেল। সবার পরে সুজন আসলো, কোলে ছোট্ট একটা মেয়ে, এই তো বয়স 5 হবে। ননদ আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, দেখো তো ভাবি, তোমার মতো বাচ্চাকে তোমার পছন্দ হয়েছে কিনা। সুজন হাসতে হাসতে বলল, পছন্দ তো হতেই হবে, চেহারা মিলিয়ে এনেছি না। দেখ দেখ, একদম সুমির মতো হয়েছে, সবাই বলবে এটা সুমির মেয়ে। আমি বুঝতে পারছি না, আমার শরীর তখনও কাঁপতেছিল থরথর করে। আমি শুধু তাকিয়েছিলাম। সুজন আমার ননদ মানে নীলাকে বলল, যা ওকে আমাদের রুমে রেখে আয়। সবাই চলে যেতে সুজন আমাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ তোমাকে আমার অনুরোধ রাখার জন্য। আমি ভেউ ভেউ করে কান্না করে দিলাম। সুজন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হচ্ছে, তোমাকে বোঝালাম যে সবসময় মুখে যা আসে তা বলা উচিত না, আর যে কষ্টটা তুমি নিতে পারবে না সেটা তুমি আমাকেও বলবে না। তুমি কাল রাতে জড়িয়ে ধরে আমাকে বলেছিলে না তোমাকে কেউ বোঝে না, কিন্তু সত্যি কথা কি জানো, এই দুনিয়াতে আমি ছাড়া তোমাকে আর কেউ বোঝে না। আর তাই এমন ভালোবাসার মানুষটাকে আমি কখনো হাতছাড়া করতে চাই না। আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলাম। সুজন কিছুটা থেমে আবার বলল, একটা সন্তানের প্রয়োজন ছিল, তাই সন্তান নিয়ে এসেছি। আর ঘরে তো আমার বউটা আছেই, মা বাবা তো সহজে বুঝতে চায় না, তাই এত কাহিনী করা। অবশ্য নীলা মানে তোমার ছোট ননদ আমাকে অনেক হেল্প করেছে। ও বাবা মাকে সবকিছুতে সামলিয়েছে। বাবা মা তো আজকে জানতোই আজ আমার বিয়ে। যাই হোক, ওসব কথা বাদ দাও, এখন রান্নাঘরে যাও, আমার জন্য ভালো করে 1 কাপ চা বানাও। তারপর আবারও বলল, আরো একটু সুন্দর করে সাজতো। আর কানের ধারে ফিসফিস করে বলল, চোখে একটু কাজলও দিও, আজকে আমাদের দ্বিতীয় বাসর হবে। পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে সে বুক থেকে সুজনকে জড়িয়ে ধরলাম পরম মমতায়। স্টোরিটা এখানেই শেষ হলো। আর যারা প্রথম পার্ট শোনেননি করা আছে অবশ্যই শুনে নেবেন, তাহলে সম্পূর্ণ স্টোরি বুঝতে পারবেন।